আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে বললেন প্রধানমন্ত্রী। বন্যা কবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা জানান। বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সে পরিমাণ গাছ নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছকে নিজের শিশুর মতো যত্ন নিতে হবে। এ সময় বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এরপর গৌরনদীর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সঙ্গে সরাসরি কথা বলেন। মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। বলেন, আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। আমরা এই বছর আগামী এক বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী এক বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা ৪১ লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো ৪ বছর থাকবে। এইভাবে আগামী ৫ বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনা সদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যা কবলিত এলাকায় সাপের কামড়ের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বলেন, বন্যাপ্রবণ ও দুর্গম এলাকায় সাপে কাটা ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক সহ প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বন্যার কারণে দূষিত পানির প্রভাবে ডায়রিয়া বা কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি আরও জানান, বন্যা কবলিত ১১টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ওষুধ। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেনডেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিস্ট্রেসড পিপল যারা, দোজ হু হ্যাভ নো ফুড টু টেক, তাদেরকে খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিসি সাহেবরা সেটা মনিটর করতেছেন। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাননীয় মন্ত্রী, উনি অলরেডি সেখানে 2 দিন আগেই চলে গিয়েছেন।
পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় ওষুধ নিয়ে সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি সেখানে। আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হয়নি, আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য। বাংলাদেশে কিংবা ভারতের মাটিতে যেখানে আত্মসমর্পণ করুন না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা জানান। এ সময় একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলে না মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। উনি যদি আত্মসমর্পণ করে তাহলে ওনার বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা এবং সেইভাবে আইনের গতিতে চলবে। তো যে আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আমি মনে করি রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। কারণ সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। যেভাবে যে কোনো দেশের সাথে আমাদের যেই প্রক্রিয়া আছে ডিপ্লোমেসিতে, সেই প্রক্রিয়া চলছে এবং যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। আগামী 1 আগস্ট ঢাকা দিবস উদযাপন উপলক্ষে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দক্ষিণ সিটির নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি আরও বলেন, জলাবদ্ধতা মোকাবিলায় কাজ করে যাচ্ছে ডিএসসিসি। বুড়িগঙ্গা নদীকে আগের পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার, তবে তা 1 বা 2 মাসে সম্ভব নয়। এছাড়া পলিথিনের ব্যবহার রোধ করা না গেলে জলাবদ্ধতা থেকে নগরবাসীর মুক্তি পাওয়া কঠিন বলে জানান তিনি। পরে ঢাকা দিবস উদযাপনের 7 দিনের কর্মসূচি ঘোষণা করেন ডিএসসিসির প্রশাসক। ঢাকাকে নিয়ে আড্ডা হবে, একটা দিনব্যাপী তো ফুড ফেস্টিভ্যাল সেটা থাকবে। আর সন্ধ্যায় আবার আমরা সেই কাওয়ালি বা সুফি সন্ধ্যা আমরা উদযাপন করব। 7 দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী আমরা করার চেষ্টা করব। বুড়িগঙ্গায় নৌকা বাইচ, সে নৌকা বাইচটা আমরা করব। দেশের আর্থিক খাতে চলমান সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে এ পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। পাশাপাশি নতুন রাজনৈতিক সরকারের গৃহীত কার্যক্রমেও সংস্থাটি সন্তুষ্ট। এ সময় নতুন ঋণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে আইএমএফের দেয়ার শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি, এটাকে তারা রেসপেক্ট করে, গুরুত্বপূর্ণ কথা। এটা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, এটাকে তারা রেসপেক্ট করে। সুতরাং এটা দ্বিতীয় কথা। তৃতীয় বিষয়টা হচ্ছে যে এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটাকে আরও উন্নত করতে হবে, আমাদের ট্যাক্স জিডিপি আরও বাড়াতে হবে। তো সেদিকে আমাদের প্রপোজাল যেগুলো আছে আমরা করে যাচ্ছি। গ্রাহকের ক্যাশ আউটের খরচ আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমালো দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে 2টি প্রিয় এজেন্ট নম্বরে মাসে
50,000 টাকা পর্যন্ত হাজারে 13.95 টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। বরাবরের মতোই এই চার্জের মধ্যে ভ্যাট সহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। আর কোনো বাড়তি ব্যয় করতে হবে না গ্রাহককে। দেশের যে কোনো প্রান্ত থেকে বিকাশের 8,40,00,000 গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করবে এই উদ্যোগ। সারা দেশে ছড়িয়ে থাকা 3,50,000 এরও বেশি বিকাশ এজেন্ট থেকে ক্যালেন্ডার মাস অনুযায়ী নিজের সুবিধা মতো 2 জন বিকাশ এজেন্টকে প্রিয় এজেন্ট হিসেবে যোগ করে নিতে পারবেন গ্রাহকরা। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজন মতো প্রিয় এজেন্ট নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তারা। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। চট্টগ্রামের সকল সুইচ গেট সচল হলে জলাবদ্ধতা অনেকটা কমে আসবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত 21টি রেগুলেটর বা সুইচ গেট নির্মাণের অগ্রগতি এবং রেগুলেটরগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা জানান। সভায় জানানো হয়, এরই মধ্যে প্রকল্পের 95% কাজ শেষ হয়েছে। এ সময় আগামী 1 বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন ও রেগুলেটরগুলো সিটি কর্পোরেশনকে পরিচালনার ভার বুঝিয়ে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর AKM শাহাবুদ্দিন, সংসদ সদস্য এরশাদুল্লাহ, সাইদ আল নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন। আমার বিশ্বাস এবং যেগুলো সুইচ গেট বন্ধ আছে, আমাদের মাননীয় আমাদের সংসদ সদস্য আমাদেরকে 3টা সুইচ গেটের কথা বলেছেন, আমরা সেগুলো যেন চালু করতে পারি অতি দ্রুততার সঙ্গে, তারও আমরা ব্যবস্থা নিই। সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যা সহ 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে 1 লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহান শাহ জানান, এই মামলায় মোট 10 জন আসামি ছিলেন। এর মধ্যে অপরাধ প্রমাণিত হওয়ায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 5 আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চুরি হওয়া ও চোরাই সন্দেহে 5টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলের সূত্র ধরে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে সুমন, হৃদয় দেওয়ান ও সজীব পাইককে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও 4টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে লৌহজং থেকে 1100 পিস ইয়াবা, 2 কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আটক করা হয় আলাল ওরফে আলাউদ্দিন নামে একজনকে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার সরকারের অন্যতম প্রধান নীতি বলে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ সংগ্রহ, নথিভুক্তকরণ এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনের আওতায় প্রয়োজনীয় সব কূটনৈতিক পদক্ষেপ নেবে তেহরান। এছাড়া বাঘেই আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিষয়েও ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাস্কাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। বস্তিবাসী উচ্ছেদ, বেকারত্ব এবং জীবনযাত্রার মান উন্নয়নে ব্যর্থতার অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু করেছে দেশটির জেনজি তরুণরা। নেপালি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির আত্মাহুতির ঘটনার পর
আন্দোলন নতুন গতি পায়। রোববার সিংহ দরবারের সামনে বিক্ষোভে অংশ নেয়া হাজারো আন্দোলনকারী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে এবং কয়েকজনকে আটক করে। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি উচ্ছেদ অভিযান ও মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগও তুলেছেন তারা। এদিকে বিরোধী দল নেপালি কংগ্রেস আন্দোলনকারীদের গ্রেপ্তারের সমালোচনা করে তাদের মুক্তির দাবি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এলেও কাঠামোগত সংস্কারে ব্যর্থ হওয়ায় তরুণদের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দীর্ঘ 18 বছরের সম্পর্কের ইতি টেনে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। আজ ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 2008 সালে আইপিএলের প্রথম আসরে ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ে যোগ দেন ফ্লেমিং। 1 বছর পর 2009 সালে প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দীর্ঘ সময়ের সফল জুটিতে চেন্নাইকে পরিণত করেন আইপিএলের অন্যতম সফল ও ধারাবাহিক দলে। তবে সাম্প্রতিক মৌসুমগুলোতেও দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি। 2025 সালে পয়েন্ট টেবিলের তলানিতে এবং 2026 সালে 8ম স্থানে থেকে আসর শেষ করে চেন্নাই। ফ্লেমিংয়ের দায়িত্ব ছাড়ার বিষয়ে চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার ভিত্তিতেই দুই পক্ষ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 2 দশকের এই সম্পর্ক শেষ হলেও ফ্লেমিংয়ের অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলেও জানানো হয়। 2026 ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর উরুগুয়ে জাতীয় দলে এসেছে বড় পরিবর্তন। প্রধান কোচ মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলান। বিশ্বকাপের এইচ গ্রুপে স্পেনের কাছে প্রথম ম্যাচে 1-0 গোলে হারে উরুগুয়ে। এরপর সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে টানা 2 ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান কোচ মার্সেলো বিয়েলসা। এরপরই উরুগুয়ে ফুটবল ফেডারেশন জাতীয় দলের দায়িত্ব দেয় সাবেক তারকা ফরোয়ার্ড দিয়েগো ফোরলানকে। 2010 বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান উরুগুয়ের ইতিহাসে 3য় সর্বোচ্চ গোলদাতা। 2020 সালে পেনারোলের হয়ে 11টি ম্যাচ এবং 2021 সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাস ডি সান কার্লোসের হয়ে 12টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী 1 বছরে 41 লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে বললেন প্রধানমন্ত্রী। বন্যা কবলিত 11 জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।